স্ত্রী, মেয়ে আর গরুকে নিয়ে ছোট ভাইয়ের বাড়িতে আশ্রয় চাইতে গেল। বৃষ্টি পড়ি তার জাদুর শক্তি দিয়ে মুহূর্তের মধ্যেই গাছের ওপরে একটি সুন্দর বাড়ি তৈরি করে দিল। ওই যে দেখো, একটা সাপ আসছে। ওরে বাবারে, আমার খুব ভয় লাগছে, কিছু একটা করো। রতনের ভাই ও তার স্ত্রী একটি ভেলায় চড়ে রতনের গাছ বাড়িতে গিয়ে আশ্রয় প্রার্থনা করল। মেয়ের কথা শুনে রতন তাই করার সিদ্ধান্ত নিল। স্ত্রী, মেয়ে আর গরুকে নিয়ে ছোট ভাইয়ের বাড়িতে আশ্রয় চাইতে গেল, কিন্তু তারা আশ্রয় দিতে রাজি হলো না। আরে ভাই, তুমি দেখছি পুরো পরিবার নিয়ে চলে এসেছো, এমনকি গরুটাকেও সঙ্গে এনেছো। এই বৃষ্টির দিনে এসব কি কাণ্ড! ওই গরু আমাদের বাড়িঘর নষ্ট করবে। আমি এসব একদম পছন্দ করি না। তোমরা অন্য কোথাও যাও। প্রতি বছর বর্ষা এলেই তোমরা আমাদের বাড়িতে এসে উঠো, যত সব। বলছি, তোমার জন্যই তো এত বাড়াবাড়ি করার সুযোগ পেয়েছে, কিছু বলো না বলেই বারবার চলে আসে। যাও যাও, আমাদের একটু শান্তিতে থাকতে দাও। এই বলে রতনের ভাইয়ের স্ত্রী দরজা বন্ধ করে দিল। রতনরা ভাঙা মন নিয়ে আবার নিজেদের ডুবে যাওয়া বাড়ির দিকে ফিরে গেল। ওগো, তুমি একদম ভেঙে পড়ো না, দেখবে একটা না একটা আশ্রয় আমরা ঠিকই পাবো। উপরওয়ালার উপর ভরসা রাখো। এরপর রতন তার ছেঁড়া জাল নিয়ে আবার বের হলো। হারিয়ে যাওয়া টাকার পুঁটলির খোঁজে আগের দিনের সেই বড় বটগাছের কাছে গেল। চারদিকে অনেক খুঁজল, কিন্তু কোথাও পুঁটলিটি পেল না। হাই হাই, আমার টাকার পুঁটলিটা আর পেলাম না। কি করব এবার? হয়তো কারো হাতে পড়ে গেছে। যাই, এই জাল দিয়েই মাছ ধরার চেষ্টা করি, যদি দু একটা মাছ পাই। এরপর রতন নদীতে জাল ফেলতেই জালটি কোথায় যেন আটকে গেল। টান দিতেই ছিঁড়ে গেল। সব কিছু হারিয়ে রতন দুঃখে বিলাপ করতে লাগলো। এ কি সর্বনাশ হলো আমার! আমার টাকাও হারিয়ে গেল, জালটাও ছিঁড়ে গেল। এদিকে বন্যার পানিতে আমার ঘর ডুবে গেছে। এখন আমি আমার স্ত্রী সন্তানকে নিয়ে কিভাবে বাঁচবো? বৃষ্টি পড়ি, দেখো, সেই লোকটা আবার এসেছে। সে তার টাকা খুঁজছে, আর তার জালটাও ছিঁড়ে গেছে। আমার মনে হয় এবার তার টাকার পুঁটলিটা ফিরিয়ে দেওয়া উচিত। লোকটাকে খুব অসহায় মনে হচ্ছে। হ্যাঁ, তুমি ঠিকই বলেছ, তবে আমি আগে তার সততার পরীক্ষা নিতে চাই। যদি সে সত্যি সৎ মানুষ হয়, তাহলে আমি তাকে পুরস্কৃত করব। এই যে জেলে ভাই, শুনছো? আমি বৃষ্টি পড়ি, গাছের ওপরের দিকে তাকাও। তুমি কেন কাঁদছো? কি হয়েছে তোমার? কে কে ওমা, তুমি তো সত্যিই পড়ি। আসলে আমি একজন গরিব জেলে। কাল গরুর জন্য ঘাস কাটতে এসে হয়তো এখানে আমার টাকার পুঁটুলিটা ফেলে রেখে গিয়েছিলাম। সেটাই খুঁজতে এসেছি, কিন্তু পাচ্ছি না। এদিকে আমার জালও ছিঁড়ে গেছে, আবার বন্যার পানিতে আমার ঘরও ডুবে গেছে। আমি এখন কি করব কিছুই বুঝতে পারছি না। এরপর পরি অনেক টাকা ভর্তি একটি বড় পুঁটলি রতনের সামনে এনে তার সততা যাচাই করতে চাইল। দেখো তো জেলে ভাই, এটা কি তোমার সেই টাকার পুঁটলি? না না বৃষ্টি পড়ি, এটা আমার নয়। এটা তো অনেক বড় পুঁটলি। আমার টাকার পুঁটলিটা ছিল অনেক ছোট। এরপর বৃষ্টি পড়ি আরেকটি ছোট পুঁটলি এনে রতনের সামনে ধরল। রতন সঙ্গে সঙ্গে নিজের পুঁটলিটি চিনে ফেলল। পরি সেটি তার হাতে তুলে দিল। আরে, এটাই তো আমার টাকার পুঁটলি। তোমাকে অসংখ্য ধন্যবাদ বৃষ্টি পড়ি। তোমার এই ঋণ আমি কোনোদিনও শোধ করতে পারবো না। আমি তোমার সততায় খুবই মুগ্ধ হয়েছি জেলে ভাই, তাই আমি তোমাকে পুরস্কার দিচ্ছি। আজ থেকে এই গাছ বাড়িতে তুমি তোমার পরিবার নিয়ে থাকবে, কারণ দুদিন পরেই এই গ্রামে ভয়াবহ বন্যা হবে। আর এই নাও একটি জাদুর বড়শি। এই বড়শি দিয়ে নদীতে মাছ ধরলে আর কোনো কষ্ট হবে না। এসবই তোমার সততার পুরস্কার। সবকিছু শুনে রতন আনন্দে আত্মহারা হয়ে গেল। সে দ্রুত বাড়িতে ফিরে স্ত্রী ও মেয়েকে সব ঘটনা খুলে বলল। কি বলছো বাবা? যেন রূপকথার গল্প শুনছি। কি মজা! আমরা তাহলে নতুন গাছ বাড়িতে থাকবো। কিন্তু বাবা, আমাদের লালির কি হবে? আমি লালিকে ছাড়া কোথাও থাকবো না, ওকেও সঙ্গে নিয়ে যাব। ওসব নিয়ে একদম চিন্তা করিস না।
আমাদের লালিও আমাদের সঙ্গেই থাকবে। দেখবি পরি ঠিকই ওর জন্য একটা ব্যবস্থা করে দেবে। কই গো গিন্নি, চলো আর দেরি করো না। এরপর রতন তার পরিবার এবং আদরের গরু লালিকে নিয়ে সেই গাছবাড়ির দিকে রওনা দিল। দূর থেকে রতনের ভাইয়ের স্ত্রী সব কিছু লুকিয়ে দেখছিল। বাহ, কি সুন্দর গাছের ওপর বাড়ি! উপরে ওঠার জন্য মইও আছে। বাবা, ও বাবা, বৃষ্টি পরীকে বলো না আমার জন্য একটা ছোট্ট ঘরও বানিয়ে দিতে। এসব নিয়ে তোমাকে ভাবতে হবে না মুন্নি। আমি এখনই তোমাদের গাছবাড়ির পাশে একটি সুন্দর ছোট ছাউনি তৈরি করে দিচ্ছি, যেখানে তোমাদের লালিও নিরাপদে থাকতে পারবে। এরপর বৃষ্টি পরী তার জাদুর শক্তি দিয়ে মুহূর্তের মধ্যেই গাছের ওপরে একটি সুন্দর বাড়ি তৈরি করে দিল। বাড়ির ভেতরে প্রয়োজনীয় সব কিছুরই ব্যবস্থা ছিল। এরপর জাদুর সাহায্যে লালিকেও নিরাপদে তার জন্য তৈরি করা ছাউনিতে পৌঁছে দিল। ওগো, দেখেছো কি সুন্দর গাছবাড়ি! এবার এই বর্ষায় আর আমাদের কোনো চিন্তা রইল না। তুমি নিচ থেকে লালির জন্য ঘাস কেটে আনবে আর জাদুর বড়শি দিয়ে মাছ ধরবে। হ্যাঁ বাবা, মা ঠিকই বলেছে। কিন্তু একটা কথা, আমার জন্য তুমি একটা বড় ইলিশ মাছ আনবে। সেদিন ছোট কাকির বাড়িতে ইলিশ মাছ রান্না হচ্ছিল, আমার খুব খেতে ইচ্ছে করছিল, কিন্তু ভয় বলতে পারিনি। চিন্তা করিস না মা, দেখবি আর একটু পানি বাড়লে এই খাল বিলে বড় বড় মাছ পাওয়া যাবে। তোকে আমি ইলিশ সহ সব রকম মাছই খাওয়াবো। এরপর সেদিন আবার প্রচণ্ড বৃষ্টি শুরু হলো। অল্প সময়ের মধ্যেই চারদিকে শুধু বন্যার পানি। যত দূর চোখ যায় শুধু অথই জল, কোথাও আর শুকনো জমি দেখা যায় না। ওগো, আমাদের ঘরটাও তো বন্যার পানিতে ডুবে গেল। কখনো ভাবিনি আমাদেরও এমন অবস্থা হবে। চলো, তোমার ভাইয়ের গাছ বাড়িতে আশ্রয় চাই। আমি সেদিন লুকিয়ে তাদের সব কথা শুনেছিলাম। পরি নাকি তাদের জন্য গাছের ওপরে বাড়ি বানিয়ে দিয়েছে। ও মা গো, ওই যে দেখো, একটা সাপ আসছে। ওরে বাবারে, আমার খুব ভয় লাগছে, কিছু একটা করো। আরে গিন্নি, আমি কি করবো? বন্যার পানির তো সাপ থাকবেই। আমি খুব ভয় পাচ্ছি। চলো চলো, আমরা ভাইয়ের কাছে গিয়ে হাত জোর করে আশ্রয় চাই। এরপর রতনের ভাই ও তার স্ত্রী একটি ভেলায় চড়ে রতনের গাছ বাড়িতে গিয়ে আশ্রয় প্রার্থনা করলো। ভাই, আমাদের একটু আশ্রয় দাও, আমাদের ক্ষমা করে দাও। আমরা তোমাদের সঙ্গে অনেক অন্যায় করেছি, এবার আমাদের সাহায্য করো। না, তোমাদের কেন আমাদের বাড়িতে থাকতে দেব? আমার সব মনে আছে। সেদিন তোমরাই তো আমাদের বৃষ্টির মধ্যে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিলে। মুন্নি, মা আমার এইভাবে বলতে নেই। বিপদে মানুষের পাশে দাঁড়ানোই মানুষের সবচেয়ে বড় ধর্ম। আমরা ভুলে যাব না যে আমাদের সততার কারণেই পরে এই গাছবাড়ি উপহার দিয়েছেন। আর শোনো সুজন, তোমাদের কোনো চিন্তা করতে হবে না। আজ থেকে তোমরাও আমাদের সঙ্গে এই গাছ বাড়িতেই থাকবে। যতদিন বর্ষাকাল শেষ হয় সবাই একসঙ্গেই থাকবো। এরপর থেকে রতন, কাজলি, মুন্নি এবং তাদের আদরের গরু লালিকে নিয়ে আনন্দে গাছ বাড়িতে বসবাস করতে লাগলো।